বন্ধুরা, একবার কল্পনা করুন যে আপনি আপনার নিজের বিছানাতে ঘুমাচ্ছেন এবং হঠাৎ করেই আপনার বিছানাটি খুবই কাঁপতে শুরু করলো। আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘরের সমস্ত ফার্নিচার এবং ছোটখাটো সমস্ত জিনিস একটি নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছে। এই সমস্ত দৃশ্য দেখে আপনি প্রথমে খুবই ভয় পেয়ে গেলেন এবং বাইরের অবস্থা লক্ষ্য করার জন্য আপনি জানালা খুলে বাইরের দিকে তাকালেন এবং বাইরের দৃশ্য দেখে আপনি অবাক হয়ে গেলেন। দেখলেন যে কিছু পুরনো বিল্ডিং ধসে পড়েছে এবং বাকি বিল্ডিং গুলো দেখে মনে হবে যে তারা কিছুক্ষণের মধ্যেই ধসে পড়বে। কি তীব্র ভূমিকম্প হচ্ছে? এই সংকটটি কি সেটি দেখবার জন্য আপনি টেলিভিশন খুলে বসলেন এবং দেখলেন যে নিউজ স্টুডিওগুলোর অবস্থাও ঠিক একই রকম এবং রিপোর্টাররা এটা বলছে যে পৃথিবী নিজের ঘূর্ণায়ন গতি বাড়াচ্ছে, যার ফলে এই দুর্যোগের সৃষ্টি হয়েছে। খুবই ভয়ঙ্কর বিষয়, তাই না? তবে আসলে কি হবে যদি সত্যি পৃথিবী তার নিজের ঘূর্ণায়ন গতিকে বাড়িয়ে দেয়? আমাদের পৃথিবী কি ধ্বংস হয়ে যাবে? আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে কি তারপরেও? ঠিক এরকমই হাজারো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্টেড। পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তন সম্পূর্ণ করতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় নেয়। পৃথিবীর অক্ষরেখা দৈর্ঘ্য হচ্ছে 40,075 কিলোমিটার এবং পৃথিবীর ঘূর্ণায়নের স্পিড হচ্ছে 460 মিটার পার সেকেন্ড, অর্থাৎ পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার আগিয়ে যাচ্ছে। তবে এই উচ্চ গতি আমরা কেন বুঝতে পারি না বা ফিল করতে পারি না? এর সব থেকে সহজ উত্তর হলো রিলেটিভিটি বা আপেক্ষিকতা। যারা বুঝতে পারছেন না যে ব্যাপারটি কি, তাদের একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যখন আমরা একটি গাড়িতে থাকি এবং সেই গাড়িটি যখন 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে চলছে, তখন কিন্তু আমরা গাড়িটা কত পরিমাণ গতিবেগে চলছে সেটি আন্দাজ করতে পারি না। এবং এর বিপরীত, আমরা যখন কোনো গাড়িতে থাকছি না, আমাদের সামনে থেকে কোনো গাড়ি দ্রুতগতিতে ছুটে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে গাড়িটা কত দ্রুত গতিতে চলছে। এটিকেই আপেক্ষিকতা বলে। অর্থাৎ আপনি গাড়িতে থাকাকালীন আপেক্ষিকভাবেই গাড়ির স্পিডটি বুঝতে পারছিলেন না। ঠিক সেইভাবেই পৃথিবীর গতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার ফলে পৃথিবীর এত গতি আমরা বুঝতেই পারছি না। কিন্তু কি হবে যদি পৃথিবীর ঘূর্ণায়ন গতি হঠাৎই বাড়তে শুরু করে? আর পৃথিবীর ঘূর্ণায়ন গতি কিন্তু সব স্থানে সমান নয়। বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর ঘূর্ণায়ন গতি 460 মিটার প্রতি সেকেন্ড, কিন্তু আপনি যত মেরুর দিকে অগ্রসর হবেন পৃথিবীর ঘূর্ণায়ন গতি সমান্তরালভাবে তত কম হতে থাকবে এবং পৃথিবীর মেরুতে এই ঘূর্ণায়ন গতি প্রায় শূন্য। এই ঘূর্ণায়ন গতির জন্যই আজ পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। আর এই ঘূর্ণায়ন গতি আমাদের পৃথিবীর তাপমাত্রাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করছে। পৃথিবীর নিজের অক্ষের উপর ঘূর্ণায়নের কারণেই দিন রাত্রি সৃষ্টি হয় এবং সময়ে সময়ে ঋতুর পরিবর্তন হয়। অর্থাৎ এই ঘূর্ণায়ন গতির সামান্য পরিবর্তনও আমরা লক্ষ্য করতে পারবো। আসুন তাহলে পৃথিবীর ঘূর্ণায়ন গতিকে একটু বাড়িয়ে দেখা যাক কি হয়। শুরু করা যাক একদম কম থেকে। যদি পৃথিবীর ঘূর্ণায়ন গতিকে 0.45 মিটার পার সেকেন্ড বাড়িয়ে দেওয়া যায়, তাহলে পৃথিবীর ঘূর্ণায়ন গতি হবে 460.45 মিটার পার সেকেন্ড। এইরকম ঘূর্ণায়ন গতি পৃথিবী লাভ করার পর আমাদের দিনের 90 সেকেন্ড সময় কমে যাবে। এই পরিবর্তনটি সত্যিই খুবই সামান্য। এই সামান্য পরিবর্তনটি আপনি আপনার দৈনন্দিন জীবনে উপলব্ধিও করতে পারবেন না, তবে এর প্রভাব জলবায়ুর উপর ভীষণভাবে পড়বে। পৃথিবীর সি লেভেল অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ 1.5 থেকে 2 সেন্টিমিটার বেড়ে যাবে। শুধু তাই নয়, ইকুয়েটরে সমুদ্রের জলগুলি ধীরে ধীরে মেরুর দিকে অগ্রসর হতে থাকবে। যদিও লং টার্মে এই পরিবর্তন খুব একটা অসুবিধার সৃষ্টি করবে না। আসুন পৃথিবীকে আরেকটু বেশি গতিতে ঘোরানো যাক। যদি পৃথিবীর ঘূর্ণায়ন গতি 45 মিটার পার সেকেন্ড করা যায়, তাহলে পৃথিবীর ঘূর্ণায়ন গতি হবে 505 মিটার প্রতি সেকেন্ড। আর এইরূপ অবস্থায় আমাদের পৃথিবীর একটি দিনের ডিউরেশন 2 ঘন্টা কমে যাবে। অর্থাৎ আমাদের একটি দিন 24 ঘন্টায় না হয়ে 22 ঘন্টায় শেষ হবে। যারা ভাবছেন মাত্র 2 ঘন্টার কমে যাওয়ায় তেমন কিছু পার্থক্য হবে না, তাদের বলে দেওয়া ভালো যে এই অবস্থায় আপনাদের লাইফে একটি বৃহৎ চেঞ্জ হবে। একটি দিনে 2 ঘন্টা কমে যাওয়ায় আপনার দিন ও রাতের সময়কাল যথেষ্ট প্রভাবিত হবে, যেটি আপনাকে খুবই কনফিউজের মধ্যে ফেলে দিতে পারে। একদিন 22 ঘন্টায় হয়ে যাওয়ার ফলে আপনার ক্যালেন্ডারে এক্সট্রা কিছুদিন অ্যাড করতে হবে, যেটা আমাদের সারা জীবনের হিসাবকে কিছুটা নড়িয়ে দেবে। আর এই ঘূর্ণায়নের সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের জলবায়ুর উপর। সমুদ্রের ঢেউগুলির উচ্চতা প্রায় 20 মিটার বেড়ে যাবে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন কি পরিমাণ জলোচ্ছ্বাসের পরিমাণ বেড়ে যাবে। এবং বিষুবরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে সুনামির প্রকোপ আরো বেশি বেড়ে যাবে। কলকাতা, ঢাকা, ভেনিস, নিউ ইয়র্কের মতো শহরগুলির মেজর পার্ট জলের নিচে চলে যাবে এবং বেশিরভাগ মানুষকে ওই স্থান ছেড়ে পালাতে হবে। এবার জেনে নেওয়া যাক, পৃথিবীর ঘূর্ণায়ন গতি যদি দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ 920 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে কি হবে? মাত্র 45 মিটার ঘূর্ণায়নের স্পিড বাড়লে কি হবে সেটা তো আমরা আগেই জানলাম। এবার আপনারা ভেবে দেখুন, যদি পৃথিবীর ঘূর্ণায়ন গতি দ্বিগুণ হয়ে যায় তাহলে সেটি আমাদের জন্য কি প্রকার বিধ্বংসী হতে পারে তা কল্পনার বাইরে। সমুদ্রে এত উঁচু উঁচু জলোচ্ছ্বাস তৈরি হবে যা আমাদের পৃথিবীর কোনো কিছুই আর রাখবে
না, সবকিছুকেই সমুদ্রের তলায় করে দেবে। আর এই জলোচ্ছ্বাস থেকে বাঁচার একমাত্র রাস্তাই হচ্ছে আমাদের সুউচ্চ পর্বতগুলিতে আশ্রয় নেওয়া। এবার আসি এরূপ অবস্থায় যোগাযোগ ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে। মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো পৃথিবীর ঘূর্ণয়নের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে, কিন্তু হঠাৎই এই ঘূর্ণয়ন গতির পরিবর্তনের জন্য সেগুলো দিশেহারা হয়ে পড়বে এবং সেগুলো পৃথিবীর সাথে কোনো রকম ভাবেই সিঙ্ক্রোনাইজ করতে পারবে না। অর্থাৎ আমাদের যোগাযোগ ব্যবস্থা একেবারেই ধসে পড়বে। আপনি ইন্টারনেট তো দূরের কথা, আপনি কাউকে ফোন পর্যন্ত করতে পারবেন না। এই সময় সকলেই প্রার্থনা করবে যে তাদের নিজেদের দেশের আর্মিরা এসে উদ্ধার করুক। তবে দুঃখের বিষয় হচ্ছে মিলিটারির ইকুইপমেন্টগুলো পৃথিবীর ঘূর্ণয়ন গতির সাথে পরোক্ষভাবে নির্ভর করে, ফলে পৃথিবীর ঘূর্ণয়ন গতি দ্বিগুণ হয়ে যাওয়ায় সেগুলো কোনো রকম ভাবেই কাজ করবে না। দ্বিগুণ ঘূর্ণয়ন গতি সম্পন্ন পৃথিবীর প্রভাব এখানেই কিন্তু শেষ নয়। এই ঘূর্ণয়নের প্রভাব আমাদের আবহাওয়ার উপরও পড়বে। পৃথিবীতে জলীয় কণার আধিক্য অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে চারিদিকে শুধুমাত্র কুয়াশা আর কুয়াশা থাকবে, যার ফলে বেশিরভাগ মানুষেরই নিঃশ্বাস নিতে অনেক বেশি অসুবিধা হবে। এভাবে ঘূর্ণয়ন গতি ধীরে ধীরে বাড়তে থাকলে এমন একটা সময় আসবে যেখানে আমরা মানুষেরা পৃথিবীর উপর দাঁড়াতেই পারবো না এবং সমস্ত কিছুই হাওয়ার উপর উড়ে যাবে। পৃথিবীর ঘূর্ণয়ন গতি যখন ৭৮৮৬ মিটার প্রতি সেকেন্ড হবে, তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব থাকবে না। ফলে বলা যেতে পারে আমাদের পৃথিবী শূন্য গ্র্যাভিটির হয়ে যাবে। ফলে আমরা সবাই অটোমেটিক্যালি মহাকাশের দিকে অগ্রসর হব এবং সেই সময় যদি কোথাও বৃষ্টি হয়ে থাকে তবে সেই বৃষ্টিটি আপনারা রিভার্স রেন দেখতে পাবেন, অর্থাৎ বৃষ্টি নিচে পড়ার বদলে উপরের দিকে উড়ে যাবে। এবং এইভাবে বাড়তে বাড়তে যখন পৃথিবীর ঘূর্ণয়ন গতি ১১,০০০ মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তখন পৃথিবী ধীরে ধীরে চ্যাপ্টা হতে শুরু হবে। পৃথিবী দুই মেরুর দিক থেকে চ্যাপ্টা হয়ে যাবে এবং মাঝখানে স্ফীত হতে থাকবে, অর্থাৎ পৃথিবী ধীরে ধীরে গোলক থেকে ওভাল শেপ নেবে এবং এই সময় পৃথিবীতে প্রচুর পরিমাণে ভূমিকম্প হতে থাকবে। কিন্তু একটি সুখবর হচ্ছে সেগুলো দেখবার জন্য আমরা আর কেউই বেঁচে থাকবো না। এত দ্রুত গতিতে পৃথিবীর ঘোরার ফলে আমাদের বেঁচে থাকা পসিবলই নয়। এভাবে বাড়তে বাড়তে পৃথিবীর ঘূর্ণয়ন গতি যখন আলোর গতিকে স্পর্শ করবে, অর্থাৎ পৃথিবীর ঘূর্ণয়ন গতি যখন ২৯,৯৭,৯২,৪৫৮ মিটার প্রতি সেকেন্ড হবে, অর্থাৎ পৃথিবীর গতি ৬,৫২,০০০ গুণ বেড়ে যাবে, তখন পৃথিবীর রূপ এবং আকার পুরোপুরি ভাবেই পাল্টে যাবে। এই সময় পৃথিবীর আকার কোন রকম ভাবেই গোলাকার আর থাকবে না, তখন এই আকার একটি ফ্ল্যাট ডিস্কের মতো হয়ে যাবে। এই সময় যদি এই প্ল্যানেটের কোনো মানুষ বেঁচে থাকতো তাহলে তারা গর্বের সাথে চিল্লে চিল্লে বলতে পারতো, হ্যাঁ আমাদের পৃথিবী সত্যিই ফ্ল্যাট। এবং আইনস্টাইনের সূত্র অনুযায়ী কোনো বস্তু যদি আলোর গতিতে চলতে শুরু করে তাহলে তার ভর অসীম হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই সুন্দর পৃথিবী একটি ব্ল্যাক হোলে পরিণত হবে এবং ওই ব্ল্যাক হোলের সাইজ ২ থেকে ৩ সেন্টিমিটার হবে। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যা কিছু হচ্ছে তা প্রত্যেকটি একটি নির্দিষ্ট সিস্টেমের সঙ্গে হয়ে যাচ্ছে, আর এই সমস্ত জিনিসের উপর যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে তার ফল কিন্তু খুবই খারাপ হতে পারে। আর এটি ছিল আজকের ভিডিও। এ বিষয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।